নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। একটা সংকটকালীন অবস্থার মধ্যে দিয়ে চলেছে বাংলাদেশ। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রেই অস্থিরতা রয়েছে। দেশের একটা অংশের মানুষ চাইছে অবিলম্বে নির্বাচন, অন্য অংশের মানুষ চাইছেন সংস্কার। এরই মাঝে খবর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেনা ও সরকারের সংঘাত কি অবশ্যম্ভাবী? এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে বাংলাদেশ? বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্তদা, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি এপিসোডে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জয়ন্তদা, এই যে একটা সংকটকালীন অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলেছে, আমরা দেখছি যে অস্থিরতা রয়েছে দেশটির মধ্যে। ঠিক কি কি সংকট এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সামনে? দেখুন, যেটা হয়েছে সেটা একটা সংঘর্ষ হয়েছে আর্মি এবং ইউনূস সরকারের মাঝখানে। এটা চাপা সংঘর্ষ বলতে পারেন, ওপেন সংঘর্ষ নয়। তার কারণ হচ্ছে দুটো। এক, ইউনূস সরকারের রাজত্বে এই 9 মাসের মধ্যে বাংলাদেশে কেয়সের সৃষ্টি হয়েছে। লোকজনের জানমাল কোনোটাই হেফাজতে নেই। কনসিকুয়েন্টলি লোকেরা এতে অখুশি, আর্মিও এতে অখুশি। দ্বিতীয়ত, আর্মির উপরে নিয়ন্ত্রণ করার জন্য ইউনূস সরকার 2-3টে পদক্ষেপ নিয়েছিলেন। একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যাপয়েন্ট করেছেন, এটা আগে ছিল না, যে পথটা বাংলাদেশে কোনোদিন ছিল না। সেটাতে কোনো পলিটিক্যাল পার্টিকেও তারা কনসাল্ট করেনি, তারা বাংলাদেশ আর্মিকে কনসাল্ট করেনি, ডিফেন্স ফোর্সেসকেও কনসাল্ট করেনি। দ্বিতীয়ত, শোনা যাচ্ছে যে একটা চেষ্টা হয়েছিল যে একজন সিনিয়র অফিসারকে দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে তাকে বানানো আর্মির হেড। এটা 3টে সার্ভিস চিফই অপোজ করেছিল, এবং যে কটা জিওসি আছে বাংলাদেশে, মানে জিওসি মানে ডিভিশনাল কমান্ডার, 10,000 সিপাহি যারা হেড, তারাও এটাকে অপোজ করেছিল। তাতে সেই জিনিসটা ভেস্তে গেছে। কিন্তু তারপরে আর একটা যেটা হয়েছিল, এনসিপির নেতা, ছাত্র নেতা একজন, সে আন্দোলন করেছিল রাস্তায়, এবং সেখানে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত স্লোগান দিয়ে চলে গেছিল। মানে অর্থাৎ এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ ছিল আর্মিকে, যে দেখুন আপনাদের দ্বারা হবে না, আমরাই রাজত্ব করবো। আমরাই রাজত্ব করবো, এটা আর্মি তোকে ভেরি সিরিয়াসলি। সাথে সাথে একটা আরাকান করিডোরের একটা প্রশ্ন চলছিল, যে আরাকান করিডোর বলে একটা করিডোর দেওয়া হবে ইউনাইটেড নেশনসকে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে, সেখান দিয়ে রসদ ইত্যাদি রাখাইন স্টেটে পৌঁছানো। এবং তারই সাথে সাথে খবর আসতে লাগলো যে আরাকান আর্মির লোকেরা 10-20 কিলোমিটার ভিতরে ঢুকে তারা অবস্থান করছে চিটাগং হিল ট্র্যাক্সে, সেখানে তারা উৎসব পালন করছে। তাতে বাংলাদেশের সাধারণ যারা নাগরিক, তারা অত্যন্ত বিচলিত হয়ে গেছে, যে এতদিন ধরে আপনারা বলে আসছেন যে ভারতবর্ষের কাছে বিক্রি হয়ে গেল দেশ, এখন তো আপনারা অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। এবং অনেক প্রশ্ন করতে লাগলো। কিছু সাংবাদিক এতটাও জিজ্ঞেস করেছে যে আপনারা যে বলছেন যে ভারতের কাছে অনেকগুলো চুক্তি হয়েছিল, যে চুক্তিতে ভারতকে আমরা অনেক ফায়দা দিয়েছি, সেই চুক্তিগুলো কোথায়? সে উত্তর এই সরকার দিতে পারছিল না, কারণ সেরকম কোনো চুক্তি আসলে নেই, সত্যি কথা বলতে। যাই হোক, সেটা আলাদা গল্প। গল্পটাই আরাকান করিডোরে আর্মির কথা হচ্ছে এই, যে আরাকান করিডোর যদি দেওয়া হয়, সেটা দিয়ে অন্য জিনিসও যেতে পারে, এবং সেটা যদি দিতে হয় তাহলে একটা ইলেকটেড গভর্নমেন্টকে সেটা মঞ্জুরি দিতে হবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট, যার কাজ হচ্ছে দিন যায় দিন খাইয়ের রাজত্ব করা, তার এত বড় বড় ফয়সলা তার নেওয়া উচিত না। এবং আর্মির কথা হচ্ছে আমরাও এটা নিতে পারবো, যদি নিতেও রাজিও হই, তাহলে অনেকগুলো রাইডার দেবো, অনেকগুলো আমরা যাতে বাংলাদেশ সেফ থাকে সেইগুলো আমরা রাইডার দিতে চাই। এই সব কথা হওয়াতে যখন ইউনূসকে বলা হলো, তখন ইউনূস বা সাহেব বললেন যে, কারুর মাধ্যম দিয়ে উনি খবর দিলেন যে আমি রিজাইন করে দেবো। মানে উনি একটা ধমকি দিলেন যে আমি রিজাইন করবো। কিন্তু সে ধমকিটার খুব একটা কাজ হলো না। বাংলাদেশ আর্মি তার 9 ডিভিশনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এখন তারা টহল দিচ্ছে ঢাকা শহরে এবং অন্যান্য বিভিন্ন জায়গায়। একটা অ্যাটেম্প করেছিল এনসিপি, যারা স্টুডেন্টসদের নতুন রাজার পার্টি বলতে পারেন, তারা এবং কিছু জামাতি এলিমেন্টসরা, যে একটা বড় একটা জমঘট হবে, যারা বলবে যে না আমরা ইউনূসকেই চাই, 5 বছর চাই। আগে এরকম হয়েছে, আমরা ইউনূস চাই, 5 বছর চাই, অন্য কোনো ইলেকশনের দরকার কি, ইলেকশনের কোনো দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। ইলেকশনের দরকার নেই কারণ এরা জানে যে ইলেকশনে দাঁড়ালে হেরে যাবে, বিএনপি হয়তো জিতে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে ডেমনস্ট্রেশনটা হওয়ার কথা ছিল, সেটাও ভেস্তে গেল, কারণ সেটা মোটামুটি কেউই আসেনি, 100-200 লোকের বেশি আসতে পারেনি। সবাই মোটামুটি এদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই জন্য ইউনূসও সেই কথাটা যার মারফত দিয়েছিলেন, সেখানে একটা স্টেটমেন্ট দিলেন যে না, আমি
রেজিগনেশনের কথা কোনোদিন উঠাইনি, উত্থাপন করিনি, আবার সেটাকেও পরে আবার উনি বের করে নিলেন, ফেরত নিয়ে নিয়েছেন। এটা একটা অদ্ভুত সিচুয়েশন। কিন্তু মোটামুটি রাউন্ড ওয়ানে আর্মি জিতে গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ইউনুসের যে অ্যাটেম্প ছিল যে পলিটিক্যাল ব্যাকিং নিয়ে কোনো রকমকে আর্মিকে এক কোণে করবে, সেটাও হচ্ছে না। কারণ বিএনপি এর মধ্যে বলেছে যে তারা ইউনুসের রেজিগনেশন চাইছে না, কিন্তু তারা বলছে এনএসএ আমাদের চাই না। দুটি অন্তত পক্ষে অ্যাডভাইজার যারা বিভিন্ন রকমের কার্যকলাপ তাদের খারাপ এবং তারা অনেক রকমের স্টেটমেন্ট দিচ্ছেন যে স্টেটমেন্টগুলোর কোনো মানে নেই, তাদেরকে অন্তত পক্ষে আপনারা তাড়িয়ে দিন। এই এখন একটা সংঘাতের সিচুয়েশন, যেখানে বিএনপি মোটামুটি আর্মির সঙ্গে না হলেও আর্মির সাথ দিচ্ছে, অন্যদিকে বলতে পারেন যে এনসিপি এবং ইউনুস রয়েছে, জামাত দোটানায় আছে কোন দিকে যাবে, এদিকে রাস্তায় হাঁটবে না ওদিকে রাস্তায় হাঁটবে। আওয়ামী লীগ যেটা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কারণ তাকে এফেক্টিভলি ব্যান করে দেওয়া হয়েছে, তারও স্ট্রেংথকে আপনি ডিসকাউন্ট করতে পারেন না, কারণ সাধারণ লোক বিশেষ করে রুরাল এরিয়াতে এখনো অনেক আওয়ামী লীগের সমর্থক আছে। ইলেকশন যদি সত্যি করে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হয়, তাহলে হয়তো আওয়ামী লীগের আওয়ামী লীগকে অন্তত পক্ষে দাঁড়াতে দিতে হবে। সেটা বিএনপি আগেও বলেছে, অন্যরাও বলেছে। একজন ওদের অ্যাডভাইজার যিনি ইন্টারনাল সিকিউরিটি অর্থাৎ হোম অ্যাফেয়ার্স যিনি দেখতেন, তিনিও বলেছিলেন তার জন্য তার চাকরি গেছে। কিন্তু দেখা যাক, যদি বাংলাদেশকে শান্তির পথে আনতে হয়, আমার নিজের ধারণা যে একটা অল পার্টি গভর্নমেন্ট বানাতে হবে এবং সেখানে প্লাস ট্যালেন্ট যারা লোক, যারা কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েশন নেই, তাদেরকে রাখতে হবে, রেখে হয়তো এই ইউনিট সরকারের জায়গায় তাদের আনতে হবে। কারণ এই সরকারটা সম্পূর্ণরূপে বলবো যে 9 মাসের মধ্যে তারা ব্যর্থ হয়েছে। তাদের সম্পর্ক প্রত্যেকটা দেশের সঙ্গে সুসম্পর্ক কিছু নেই। একবার ভারতের সঙ্গে দুঃসম্পর্ক করার পরে চীনের কাছে ছুটে যায়, চীন খুব একটা কিছু পাত্তা দেয়নি, আমেরিকার কাছে ছুটে গেছে, আমেরিকাও ইউনুস সাহেবকে সমর্থন দিচ্ছে না। তিনি আমেরিকা শুধু নিজের স্বার্থ কথা বলছেন, যেটা যে কোনো দেশ। তো সেইখানে একটা সমর্থনহীন একটা বলতে পারেন একটি সরকার আছে, যার দেশে সমর্থন নেই, বিদেশেও। দেখা যাক আগে গিয়ে কি হয়। জয়ন্তদা, এই মুহূর্তে যেটা বড় প্রশ্ন এবং বেশ কিছুদিন ধরে এটাই আলোচনার বিষয়, নির্বাচন কবে হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগে যেমন বলা হয়েছিল ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এরকম একটা বলা হয়েছিল। এখন কি সম্ভাবনা দেখা দিচ্ছে, যা পরিস্থিতি হচ্ছে এবং ডক্টর ইউনুস যেভাবে মাঝে মধ্যে এরকম হুমকি দিচ্ছেন, কি পরিস্থিতি দাঁড়াতে পারে বলে মনে হয়? মোটামুটি ওনার পার্টিগুলো ইলেকশন চাইছিল। একজন তো এত বলেছিল যে ভগবান ইউনুস সাহেবকে মরতে পাঠিয়েছে বাংলাদেশকে লিড করার জন্য, তাকে আমাদের ডিস্টার্ব করা উচিত না, এতটাও বলেছিলেন। কারণ তারা জানে তারা ইলেকশনে কোনোদিন সক্রিয় হতে পারবে না। 5%-এর বেশি ভোট জামায়াতে ইসলামী কোনোদিন পায়নি। কিছু আরো ছোট ছোট স্প্লিন্টার ইসলামিস্ট গ্রুপ, সেবাজেতে ইসলাম যদি সাথেও যায়, তাহলে পরেও 8-এর বেশি যাবে না, এনসিপিরও তার বেশি যাবে। মোটামুটি ধরে রাখুন 8 থেকে 10% ওরা ভোট পেতে পারে, তার বেশি ওরা সমর্থন নেই। সেই ক্ষেত্রে ওরা ইলেকশনটা যতটা পারে ডিলে করতে চাই, কিন্তু ডিলে যতটা হচ্ছে ততটা বাংলাদেশের অর্থনীতি খারাপ হচ্ছে, বাংলাদেশে আরো কেওটিক সিচুয়েশন হচ্ছে, আইন শৃঙ্খলা থাকছে না, যে কোনো মব যেখানে গিয়ে যাকে ইচ্ছে লুটপাট করছে, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, ধর্ষণের কেস অনেক বেরিয়ে এসছে, পুলিশ এতগুলো পুলিশ হত্যা হওয়ার পরেও পুলিশের উপরে আবার আক্রমণ চলছে। এই সিচুয়েশনে, এই কেওটিক সিচুয়েশন থেকে বাঁচাবার জন্য বাংলাদেশকে ইলেকশনের প্রচন্ড দরকার। ওয়াকার সাহেব বলেছেন যে ডিসেম্বরের শেষের মধ্যে উনি চান যে নতুন সরকার আসুক। এটা বলেছেন ওপেনলি না, এটা নাকি মিটিং এ বলেছেন, সেটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। এবার ওরা এখন আবার বলছে ইলেকশনে যখন উঠছে তখন বিভিন্ন এনসিপি, জামাত ইত্যাদি বলছে হ্যাঁ ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। কিন্তু আমার মনে হয় না যে বড় পার্টি বিএনপি এটা রাজি হবে। কারণ সত্যি কথা বলতে বড় পার্টি দুটোই, বিএনপি এবং আওয়ামী লীগ। মোটামুটি বাংলাদেশের আপনি যদি সমীক্ষণ করেন দেখবেন যে 30% ভোট বিএনপি পায়, আওয়ামী লীগ 30% কোর ভোট পায়। এই দুটোর কোর ভোট মোটামুটি আপনি যদি ধরে নিন 7.5-8% ইসলামিস্ট পার্টি, অন্য ছোটরা পার্টিরা পাচ্ছে, 10%-ই ধরে নিলাম, তাহলে পরেও আপনার 30% ভোটার্স আছে যারা আনডিসাইডেড, তারা যেদিকে সুইং করে সেই হিসেবে ইলেকশনটা যেতে বা হারে। তো এই দুটো যে বড় পাওয়ার যাকে বলবেন বিএনপি এবং আওয়ামী, তারা ন্যাচারালি চাইবে না যে এত দেরি হোক। আওয়ামী তবুও চাইতে পারে যে ইলেকশন দেরি হোক যদি তাদের ইলেকশন লড়তে, কারণ তাদের এখন সংগঠন খুব একটা ভালো অবস্থায় নেই, সংগঠনটা ভেঙে পড়েছে, অনেক লোক পালিয়ে এসছে, অনেক লোক লুকিয়ে আছে।
কিন্তু বিএনপির সংগঠন ইনট্যাক্ট আছে, হয়তো কিছুটা উইকেন্ড হয়েছে কিন্তু তবুও ইনট্যাক্ট আছে। স্ট্রিট পাওয়ার না থাকলেও বিএনপির যথেষ্ট সংগঠন আছে, তারা দেখিয়েও দিয়েছে, দুদিন আগেও তারা র্যালি করে বুঝিয়ে দিয়েছে তাদের সংগঠনটা আছে। তো তারা চাইবে না দেরি হোক, দেরি হলে পরে তাদের স্ট্রিট পাওয়ার কমে যেতে পারে, ওয়াকওভার্স হতে পারে, প্রলোভন দিয়ে সরকারি পার্টি তাদের দলকে ভাঙতে পারে, সেগুলো তারা জানে। এবং সেই জন্য তারা চাইবে যে ইলেকশন যত তাড়াতাড়ি সম্ভব হোক, এবং আর্মিও তাই চাইবে, কারণ আর্মি চায় না, এই আর্মিটা চায় না যে কোনো তারা পাওয়ারটা সামনাসামনি নিক। কারণ ইউনাইটেড নেশনস এ চাকরি করা মানে বাংলাদেশ আর্মি যায়, ইউনাইটেড নেশনসের বিভিন্ন ডেপুটেশনে যায়, সেইগুলো যাতে কোনো রকমের হার্ট না হয়, আঘাত যাতে না হয়, সেটা তারা চায়। কারণ যেই মুহূর্তে আর্মি কু করবে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য তারা চাইবে ইলেকটেড গভর্নমেন্টটা আসুক, এবং এত বড় বড় ডিসিশন, আরাকান করিডোর হবে কি হবে না, কি ফরেন পলিসি হবে, কিভাবে ইকোনমিটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন, এটা এটা একটা মানে গ্রামীণ ব্যাংক একটা সোশ্যাল এন্টারপ্রেনারের পক্ষে সেই সমাধানগুলো নেওয়া সম্ভব নয়। দেখা গেছে যে তিনি পারছেন। তারপরে ন্যাচারালি সাধারণ লোক চাইছে ইউনূস সরকার আস্তে আস্তে বেরিয়ে যায়। ইউনূস সরকার শুধু না, ইউনূস সাহেব নিজে শুধু নন, ওনারা এই যে অ্যাডভাইজাররা তাদের মানে ছেলে পোলাপান অ্যাডভাইজার এইসব তারা বলে, সাধারণ বাংলাদেশের আপনি কথা বলেন বুঝতে পারবেন। এবং সেই অবস্থায় তারা চাইবে যে ইলেকশন তাড়াতাড়ি হয়ে একটা নতুন একটা স্থিতির সরকার। তো স্থিতির সরকার আশা করছি যে আর্মি ইনসিস্ট করবে, তার ইনসিস্টেন্সে দৃঢ় থাকবে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক। এবং ইউনূস সরকার যদি না পারে তাহলে তারা ইউনূস সরকারকে আস্তে আস্তে করে বদলে দেবে, একটা অল পার্টি গভর্নমেন্ট নিয়ে আসবে যেখানে জামাতও থাকবে, এনসিপিও হয়তো থাকবে। আবার ইউনূস সরকার প্রমাণ করার চেষ্টা করেছে যে নতুন নবগত এনসিপি একটা মেজর পার্টি। কারণ প্রথম দিন তারা 3টে পার্টিকে ডেকেছিল, বিএনপি, জামাত এবং এনসিপি। সত্যি কথা বলতে এদের মধ্যে মেজর পার্টি একটাই, সেটা হচ্ছে বিএনপি। জামাতও মেজর পার্টি না, যার 5% ভোট সে মেজর পার্টি হয় না। তবে হ্যাঁ, সে একটা ইম্পর্টেন্ট পার্টি। ইট ইজ অ্যান ওল্ড পার্টি, ইট ইজ প্রিডেটস বাংলাদেশ। যদিও তার অনেক কন্ট্রোভার্সি আছে 71 নিয়ে ইত্যাদি, কিন্তু ইটস এ পলিটিক্যাল পার্টি, লেট আস ফেস ইট। বাকি ছোট ছোট পার্টিদের ডেকেছেন তিনি, আজকে তাদের সঙ্গে কথা বলবেন কিন্তু এনসিপি সেই ছোট পার্টিদের সঙ্গে অ্যাকচুয়ালি সত্যি কথা তাদের সমকক্ষ, বিএনপি বা জামাতের সমকক্ষ নয়। তো পার্টির যখন অল পার্টি গভর্নমেন্ট হবে তখন অবভিয়াসলি বিএনপির সংখ্যা বেশি থাকবে, আওয়ামী লীগ যদি নাও থাকে ইন্ডিপেন্ডেন্ট লোক রাখতে হবে যারা ভয়েস অফ দ্য পিপল কিছুটা কনভে করতে পারবে, জামাত থাকতে পারবে, অন্য ছোট ছোট পার্টি থাকবে। জয়ন্তদা, আমার পরের প্রশ্ন এটাই ছিল যে এনসিপি নতুন তৈরি হওয়া দল, এনসিপির জনসমর্থন কিরকম এবং তারা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে? কারণ যে জুলাই বিপ্লব যেটাকে বলা হয়, বাংলাদেশের মানুষ বলেন জুলাই বিপ্লবের পর এই এনসিপি দল যারা তৈরি করেছেন তারা তারই নেতৃত্বে ছিলেন। সাধারণ মানুষের সমর্থন তাদের প্রতি কিরকম রয়েছে? খুব একটা মনে হচ্ছে না আছে, কারণ আজ লেটেস্ট শো অফ স্ট্রেংথ যেটা চেষ্টা করলো সেটা তো একেবারেই ফ্লপ শো হয়ে গেল, 100-200টা লোক এসছে। তো 1 নম্বর সেটা। দ্বিতীয় নম্বর, প্রথম যখন জুলাই অভ্যুত্থান হয়েছিল তখন সেটা শুধু একটা দল করেনি, সেটা এনসিপিতে যে ছাত্ররা আছে তারাই শুধু করেনি, তাতে জামাত একটা বিরাট বড় রোল প্লে করেছিল। সত্যি কথা বলতে স্ট্রিট পাওয়ার, মারামারিটা, আওয়ামী ছাত্রলীগের সঙ্গে মারামারিটা, বা এমনকি পুলিশের সঙ্গে মারামারি, ধস্তাধস্তি, ফায়ারিং, কারণ দেয়ার হ্যাজ বিন এক্সচেঞ্জ অফ ফায়ারিং, নাহলে পরে এতগুলো সোলজার মরতে পারে না, তারা তো দে হ্যাভ বিন শট ডেড। অ্যান্ড জামাত নিজে অ্যাকসেপ্ট করেছে, এরা সবাই অ্যাকসেপ্ট করেছে যে দেয়ার ওয়াজ আ ফাইটিং। সো সেই স্ট্রিট পাওয়ারটা, সেই স্ট্রিট সেটটা কিন্তু জামাত দিয়েছিল 1 নম্বর। দ্বিতীয় নম্বর, অন্য যারা দিয়েছিল তারা হচ্ছে লেফটিস্ট, তারা এখন ডিসহার্টেড, তারা এখন ডিলিউশনাইজ, তারা বলছে যে না, এই সরকার যেটা এসছে দিস ইজ নট হোয়াট উই ওয়ান্টেড। দে হ্যাভ ডিস্টেন্স দেমসেলস, অ্যাকসেপ্টিং 1-8 জন পিনাকি ভট্টাচার্য টাইপের লোক যারা দোজ হু আর আনশিওর তাদের পলিটিক্যাল স্ট্যান্ডটা কোথায়, জামাত না লেফট না আল্ট্রা লেফট না ট্রটস্কিয়াইট না প্রোচায়না, তারা এই সরকারকে সমর্থন দিচ্ছে। বাকি মোটামুটি বেশিরভাগ লেফটিস্টরা এখন এই সরকার থেকে দূরে সরে এসছে। তো কনসিকুয়েন্টলি এনসিপি স্ট্রেংথ খুবই মিনিমাল, এবং আই উড বি সারপ্রাইজ যদি এনসিপি 2%-এর বেশি ভোট পায় ইন এনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। জয়ন্তদা, আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের এই অস্থিরতা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কতটা মাথা ব্যথার কারণ? এবং বাংলাদেশের পক্ষ থেকে একটা কথা বলা হয়, তাদের এই অস্থিরতার পেছনে নাকি ভারতের উস্কানি রয়েছে, এরকম একটা মন্তব্য তাদের মিডিয়ায় সর্বত্র উঠে আসছে। দেখুন,
যদি কালকে বৃষ্টি হয় বাংলাদেশে তাহলে বলবে ভারতবর্ষ বৃষ্টি হচ্ছে। কিছু লোক আছে যারা এটাই বলে। আমরাও এককালে বলতাম যদি আমাদের এখানে বর্ষা হতো খরা হতো বলতাম সিআইএ করিয়েছে। বাংলাদেশ সেই স্টেজ দিয়ে যাচ্ছে, সেখানেও কিছু লোক আছে তারা বলে সবকিছু ভারতবর্ষ করেছে। ভারতবর্ষ দায় কেটেছে করাতে। ভারতবর্ষ হ্যাজ আ হ্যান্ডস অফ পলিসি অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশ ইন দ্য কারেন্ট স্টেট ইজ কনসার্ন। তারা বলছে এই কারেন্ট গভর্নমেন্টের সঙ্গে আমরা কোনো মেজর ডিল এদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো, যা যা একটা সরকার পাশের বাড়ির লোকের সঙ্গে কথা বলা দরকার সেটা করব, কিন্তু কোনো মেজর ডিল আমরা করব না, কোনো রকমের চুক্তি এদের সঙ্গে আমরা সই করব না। ইলেকটেড গভর্নমেন্ট না আসা অবধি কোনো চুক্তি সই হবে না, কোনো পুরনো চুক্তিকে রিনিউ করতে হবে না। এটা দে আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। ইনফ্যাক্ট নরেন্দ্র মোদী ইউনুস সাহেবের সঙ্গে অনেকবার ইউনুস সাহেব দেখা করতে চেয়েছেন, দেখা করতে রাজি হননি। আলটিমেটলি ব্যাংককে হোস্ট গভর্নমেন্ট যখন বলেছে যে না এরা তো আফটার অল চেয়ারম্যানশিপ নিচ্ছে, এই ভদ্রলোকের সঙ্গে একবার দেখা করছে। সেটা খুবই বলতে পারেন যে একটা কোল্ড মিটিং ছিল, তাতে কোনো সুফলা হয়নি কোনো তরফে। তো কনসিকুয়েন্টলি ভারতবর্ষ হ্যাজ আ হ্যান্ডস অফ মুভ। এ না যে ইউনুস সরকারকে আমরা এক ঘরে করব, আর্মিকে আমরা এই করব না। ভারতবর্ষ চায় যে কোনো রকমের আর্মি রুল কোথাও হোক তাদের আশেপাশে, কারণ তারা দেখেছে যে আর্মি রুল হলে পরে তাতে ভারতবর্ষের কোনো লাভ। কিন্তু ভারতের যেটা বড় ভয় সেটা হচ্ছে এই, এবং সেটার জন্য ভারতবর্ষ দরকার পড়লে যা স্টেপ নিতে হয়তো পারে, এটা হচ্ছে যে ইউনুস সরকার প্রত্যেকটা জঙ্গিকে, যারা জঙ্গি ছিলেন, যারা এস্টাবলিশ টেররিস্ট যে গ্রুপসগুলো আনসারুল বাংলা, হিজবুত তাহরির, যেগুলো ইউএন ডেজিগনেটেড টেরর গ্রুপস, তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদের লোকেদেরকে ছেড়ে দিয়েছে, এবং তারা এখন ঘোরাফেরা করছে। তারা এখন বলতে পারেন তারা একরকম ভাবে নিজেদের রিগ্রুপিং করছে, এবং তারা যে কোনো সময় বাংলাদেশে বা ভারতবর্ষে স্ট্রাইক করতে পারে। সেইটা নিয়ে ভারতবর্ষ সবসময় চিন্তিত থাকছে এবং থাকবে। পাকিস্তান অতটা স্ট্রেংথ নেই যে কোনো সরকার, ইউনুস সরকার হয়তো চেয়েও ছিল পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার, কিন্তু পাকিস্তানের অতটা স্ট্রেংথ নেই যে বাংলাদেশের ইউনুস সরকারকে তারা সাহায্য দেবে বা তারা এখানে এসে কিছু করবে, কারণ তারা নিজেরা নিপীড়িত। তাদের দেশের মধ্যে একদিক দিয়ে বালুচিস্তানে রেবেলিয়ন চলছে, অন্যদিকে পাখতুনখোয়া রেবেলিয়ন চালাচ্ছে, অন্যদিকে গিলগিট দাগিস্তানে রেবেলিয়ন চলছে। কনসিকুয়েন্টলি দে আর নট ইন আ গুড শেপ। They do not have the funds nor the ability to help Bangladesh. একটা ছোট স্ট্রাইক ভারতবর্ষে সেটা করেছিল পাহেলগামের রিটালিয়েশনে, সেটা পাকিস্তানে যে 11খানা এয়ারবেস ধ্বংস হয়ে গেছে, সেটাতে পাকিস্তানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, মিলিটারিলি ক্ষয়ক্ষতি হয়েছে। ইকোনমিক্যালি তো আরো ক্ষয়ক্ষতি হয়েছে। ওদের টাকা, ওদের যে রুপিস ভ্যালু সেটা ভীষণভাবে পড়ে গেছে, অত্যন্ত পড়ে গেছে। ওদের কাছে কোনো এফডিআই নেই। যে আইএমএফ যে ঋণটা দিয়েছে, দিতে রাজি হয়েছে, তার সঙ্গে আরো 24খানা নতুন রাইডার দিয়ে দিয়েছে, যে রাইডার কোনো পূর্ণ করা প্রচন্ড মুশকিল। সেই জন্য এই $1 বিলিয়ন ডলার আদৌ আসবে কিনা সেটা নিয়ে পাকিস্তান ইজ অন দ্য ভার্জ অফ ফেলিয়ার। তারা সাহায্য করতে পারবে না। সেই জন্য এই কথাগুলো বলা যে ভারত করছে, ভারত করাচ্ছে, পাকিস্তান ভারতবর্ষ আর নট দ্য প্লেয়ার্স ইন বাংলাদেশ। আজকে বাংলাদেশের প্লেয়ার্স হচ্ছে বাংলাদেশের নিজের লোক, আর অন্যদিকে ইউএসএ আর চায়নার থেকে বাংলাদেশ কিছু কিছু লোকেরা প্রেরিত হচ্ছে, সেটা আমরা সবাই জানি। এখন বাকি বাংলাদেশ কি করবে, বাংলাদেশের লোকেরা ঠিক, আমরা তো করতে পারবো। অনেক ধন্যবাদ জয়ন্ত দা, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং দর্শকদের, হ্যাঁ, আমরা বাংলাদেশ সংক্রান্ত এই আলোচনার শেষে বেশ কিছুদিন ধরে, 1 বছর ধরে প্রায় বলে আসছি, আমরা সকলেই চাই বাংলাদেশের স্থিতিশীলতা আসুক, সুস্থ শান্তির পথে বাংলাদেশ ফিরুক, এবং সেটা সত্যি সত্যি আমাদের সকলেরই প্রার্থনা। অনেক ধন্যবাদ দর্শকদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখলেন আমাদের অনুষ্ঠান। ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ।